হাজরা রোডের মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর, বালিগঞ্জের গাড়ি আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই তো এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে গাড়িটাকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলেছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে গাড়ি এসে গেছে। একটা গাড়ি ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙ্গা ভাঙ্গা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না। ওসব কথায় কান না দিয়ে গাড়িতে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। গাড়িটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। তোমার মার কি হয়েছে? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তার বাবু, আপনি যাবেন তো? মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না দেখে আসি ব্যাপারটা। ডাক্তার বাবু, আপনাকে তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আমি বললাম, আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাক পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে, গাড়ির পয়সা খরচ করে প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। হেঁটে চললুম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। কিছুক্ষণ হাঁটার পর আমি তাকে জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাওনি? ডাক্তার? না, মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনিই আমি ভালো হয়ে যাব, লাখ টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে, এক দাদা ছিল আমার, সে তো কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো, সেই থেকে আমি আর মা বেশ তো ছিলুম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তার বাবু, মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি। ডাক্তার বাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকানো না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন, ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে, আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললুম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তার বাবু, আপনার দয়া আমি কোনোদিন ভুলবো না।
কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? না না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে, আবার না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই মরতে হবে। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত বেকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। কি যে বলো, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলিঘুচি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতায় নয়, একেবারেই পাড়াগা। পুকুর, বনজঙ্গল, কিছু ঘরের ঘর। একটা অতি শীর্ণ শ্যাওলা ধরা চুনাবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই তো, এটাই আমাদের বাড়ি। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে আছে। চোখ তার আধো বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল, মা, মা। ডাকার পরও কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু উঠাবার চেষ্টা করল, একটু আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে। মেয়েটি তখন বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার চেষ্টা করে থাকি। আমি তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরবার সময় রাস্তাটা বোধ হয় একটু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছুটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নেই। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না না, ওই তো সেই পুকুর, সেই রাস্তা, ওই সুপারি গাছ। কয়েক ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাইবা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে ঘরের জিনিসপত্র বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে? আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে আছি, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিক আছে। নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফেল করে তাকিয়ে আছি। মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারদিকে ছবির মতো সব চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া এক আধবয়সী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। হঠাৎ কি লোকটি মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি?
বাড়িটি কি আপনার? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইন তো আমারই। কপালে দুর্ভোগ থাকলে কন্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই। আইনের পেচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে। আর বলেন কেন এমন কপাল নিয়ে আসে মানুষ? 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথা কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হা করলুম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে। তার মাটা যেদিন অক্কা পেল, পরদিন একটা গাছ থেকে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়ল। কি ডেপো মেয়ে মশাই! থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন না মশাই, এসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, তা না হলে হরের দরে 400ই দেবেন। যান, জলের দরে পাচ্ছেন। জমিটুকু তো রইল, ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম, কদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা এই 2 বছর হবে মশাই। পিসির জন্য কোনো ভাবনা ছিল না। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি গিলতেও পারিনে, উগরাতেও পারিনে। আমি গরিব মানুষ, আমার উপরে এ জুলুম কেন? থাকি কাঁচরাপাড়ায়, রোজ রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই। আপনি নিন্না বাড়িটা কেনে। আচ্ছা, কি দিবেন আপনি বলুন না। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইলাম। সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলাম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কি রে পটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? আমি বললুম, বৃষ্টির জন্য ফুটবল ম্যাচটা দেখা বন্ধ হয়ে গেল। ছোট মামা লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? জাপুইতলা বনাম কাকুরহাটির খেলা, ও খেলা দেখার কি যোগ্য? বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে মামা বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায় যাব? ছোট মামা আরও চাপার স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে সিঙ্গি বসায়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি নি পটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা। ছোট মামা একটু চটে গেলেন, তারপর বললেন, আরে বোকা, বিদ্যুতের ছোটায় দেখলুম সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে, চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। ও যে বলছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন, দেখতে পেলেই আমরা শেষ। আমার কথা বাধা দিয়ে ছোট মামা বললেন, অজয় তোর চেয়েও বোকা। সিঙ্গি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে
সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। উঠ, দেরি করিস না, দেরি করা ঠিক হবে না। দোনামোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা, ওর গোফ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন, বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পেয়ে যাব। সিঙ্গি মশাইয়ের বাগানটা গ্রামের শেষ মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে খানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কে জানে। টের পেলি এমন হাঁক ছাড়ে যে পেলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য অজয়ের সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিলাম। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলাম। ওদিকে অজয় ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। অজয়কে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন অজয়ের বাবা, পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবস করানোর শাস্তি। ছে, অজয় কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোট মামার অবাধ্য হওয়া সাহসও আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরের কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সব দেখতে যে পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় ঘাড়ো। আকাশের কোণায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারুদিকে ব্যাঙ, পোকামাকড়, তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিঙ্গি মশাইয়ের আমবাগানের দিকে যত এগুচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন, তার হাতে থলে। আমি পিছু পিছু হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুড়েঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি বেটা ছেলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়ে খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না, তুই বড্ড বোকা পটু। রাত বিরাতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষের দিকটাতে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো, চুপচাপ বসে থাকবি। কিন্তু ছোট মামা, কথাটা বলতে গিয়েও পারলুম না। অজয় বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটা এখনো আছে। তবে সে বলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবে সে বেরিয়ে এসে লোকদের ভয় দেখায়। তো ছোট মামা ধমক দিয়ে আমাকে চাপা গলায় বললেন, চুপ, খালি ছোট মামা আর ছোট মামা বলে এবার আমাকে প্রায় টেনে নিয়ে চললেন। তারপর মামার পিছু পিছু চলতে লাগলাম। জলকাদা জমে আছে ঘাসের ফাঁকে। পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই চমকে উঠছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটছি। আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলুম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়াবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটুও আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। এই ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিক ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে। কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল। কিছুক্ষণের মধ্যেই ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা বক গাছটার কাছে, খাসা আম, বুঝলি পটু? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলি তুই ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন।
কোনো গাছের মাথায় বসে পাখি ডানার জল জ্বালল। সেই শব্দেই আমার বুক দরাস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টয় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধুপধুপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে আর আমার পিছু পিছু আয়। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরে ছেড়ে দিল। কি সাংঘাতিক হাত! ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। দূর বোকা, জলকাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যি বোলার হেরে গলার গান শুনতে পেল। ছোট মামার পিছু পিছু দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। কাদো কাদো গলায় বললুম, মোর পা ব্যথা করছে যে। মামার মনে দয়া হলো, থেমে বললেন, অনেকটা পথ চলে আসছি, আর আমাদের ধরতে পারবে না। এখন আস্তে সুস্তে যাওয়া যাক। তখন কিছু দেখা যাচ্ছে না। এখানে ওখানে দল বেঁধে ব্যাঙ ডাকছে, কাছে কোথাও শিয়াল ডাকতে থাকলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? বুঝলি না, ভোলার চোখ রাত বিরাতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটা পাশ দিয়ে ঘুরতে হলো। বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন। তা পুটু, এবার একটা আম টেস্ট করে দেখি। সিঙ্গি মশাইয়ের বাগানের আম এত নাম ডাক কেন, দেখি সত্যি কিনা। সেখানেই বসে পড়লেন। তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটি আম খেতে দিবেন ছোট মামা। কিন্তু আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। কিছুক্ষণ পর না বলে থাকতে পারলুম না, বললাম, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলে টের পেতিস পটু, কিন্তু কি আর করার, সবগুলি যে আমি জোকের বসে খেয়ে ফেললুম। করে কেঁদে ওঠার মতো বললুম, সব শেষ। হ্যাঁ, তোর কথা মনে ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি, আয়। বলে ছোট মামা মুখে হাত বুলোতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, ছোট মামা বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বল পটু? এই নে আমার হাত শোক। ছোট মামার আঙ্গুল আমার নাকের কাছে আসতেই আঙ্গুলটা চেপে ধরলুম। তারপর টের পেলুম আঙ্গুলটাতে রক্ত বটে, আঙ্গুল না হাড়। রাগে দুঃখে কাদো কাদো ভাব। ছোট মামা আদুরে গলায় বললেন, সোনা, কাল তোমায় আম খাওয়াবো। মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আর ফেরার নাম নেই। এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। হারে একদল শিয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে ডাকলুম, ছোট মামা, ও ছোট মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরো জোরে জোরে ডাকতে থাকলুম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটু, ও পুটু, গেলি কোথায়? সাড়া দিলুম। টর্চের আলো নিয়ে এগিয়ে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক, এইটুকু ছেলের হারে হারে এত বুদ্ধি! শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছিস, তারপর হাই হাই সবগুলো আম একা সাবার করেছিস। অবাক হয়ে বললুম, ছোট মামা আপনি তো। উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে? মিথ্যুক কোথাকার! না ছোট মামা,
আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। সেট আপ, দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা অবাক হয়ে গেলেন। ওকে কিছু বলার সুযোগও পাচ্ছিলুম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসাবক আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না, তারপর তোকে ডেকে ডেকে এখানে। পুটুরে, তুই এমন করবি ভাবতেও পারিনি। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনি খেয়েছেন। আবার মিথ্যে কথা, তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করছিলেন হাতে, কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। বলে ছোট মামা আমার হাতে ধরলেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধরাস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে শ্মশানের কাছে এনেছে? আর ভাবতে পারলুম না, কাদো কাদো গলায় বললুম, ছোট মামা, তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল? সেট আপ। বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গল্প, মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক। তোর শাস্তি হওয়া উচিত। থাক, তুই শ্মশানে পড়ে থাক, আমি চললুম। ছোট মামা দৌড়াতে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়াতে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটি চেপে রেখেছিলাম। ছোট মামা বলে দিলে মা খুব বকাবকি করতেন। শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এর দুঃখটা আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, অজয়কে ঘটনাটা চুপি চুপি বলতে সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পটু। যখন আম সাবার করছিল তুই রাম বলতে পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস।